দুপুরের ভাঙায় দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দিল বাস। নিহত অন্তত 4, প্রাণহানি আরও বৃদ্ধির শঙ্কা। যানবাহনে বিক্ষুব্ধদের আগুন। বৃষ্টি উজানের ঢলে ভাসছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রাম বিভাগে 6 দিনে নিহত 43, ক্ষতিগ্রস্ত 8,67,000 মানুষ। 16 জুলাই পর্যন্ত স্থগিত বোর্ডের এইচএসসি পরীক্ষা। ভারী বৃষ্টিতে দেশের 7 জেলায় বন্যা, নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরও 10 জেলা ঝুঁকিতে, জানালো পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে। দিল্লি থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় শেখ হাসিনা, মন্তব্য নাহিদের। গণভোটের রায় বাস্তবায়নের কথা রাখেনি সরকার, অভিযোগ জামায়াত আমিরের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। টানা বৃষ্টি, উজানের ঢল আর জোয়ারে ভাসছে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলার অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দুর্গত এলাকাগুলোতে কয়েকদিন ধরে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। দুর্যোগে 6 দিনে প্রাণ গেছে 11 জনের। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে। ত্রাণ কার্যক্রম জোরদারে 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ যেন কোনো জনপদ নয়, যেদিকেই চোখ যায় কেবল থই থই পানি। মাঝে দু একটা ঘরের চালা উকি দিয়ে জানান দিচ্ছে মানুষের অস্তিত্বের কথা। টানা 5 দিনের অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম জেলা। পানি নিচে চলে গেছে অধিকাংশ ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। গত 5 দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে জেলার অন্তত 4.5 লাখ মানুষ এখন পানিবন্দী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলাটির প্রায় 70% এলাকা এখনও পানির নিচে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছাড়ছেন আপন ঠিকানা। 5 দিন ধরে আজকে পানিবন্দী অবস্থায় আছি। টোটালি নাই, বিদ্যুৎ নাই আজকে 3 দিন ধরে। মোবাইলের নেটওয়ার্কও সমস্যা। আমাদের বিপদে এখনো পর্যন্ত কেউ আসে না বাইরের। এদিকে বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানিসহ খাবার সংকট দেখা দিলেও সরকারিভাবে এখনও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আজকে প্রায় 3 দিন ধরে খাবার পানি পাচ্ছি না। কষ্ট মানে কি, অনেক কষ্ট। এখানে তো মনে করেন পানির জন্য তো বাইরে হতে পারছি না। গরু ফার্মের মধ্যে পানি ঢুকে গেছে, গরু নিয়ে অনেক কষ্ট আছি। 3,000 থেকে 3,500 পরিবার এখানে পানিবন্দী আছে। জেলা প্রশাসন মনে হয় সাতকানিয়া ঢুকছে, কি দিচ্ছে না দিচ্ছে আমরা পাই নাই। কিন্তু আমার কেউ যদি একটু দেখলে এটা আমাদের জন্য ভালো হবে। তবে জেলা প্রশাসনের দাবি, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। নৌকাও যাওয়া সম্ভব হচ্ছে না যে সমস্ত জায়গায়, সে সমস্ত জায়গায় স্পিডবোটগুলো আমরা দ্রুত পেলে আমরা অপারেশনের কাজ শুরু করব। আমাদের প্রায় 670টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা আছে। সেই আশ্রয়কেন্দ্রে তাদেরকে আমরা রাখবো, তাদের জন্য সেখানে শুকনো খাবারের ব্যবস্থা থাকবে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেনা মোতায়েন করা হয়েছে। যে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে, এখানে ওনারা মূলত রেস্কিউ এবং ত্রাণ বিতরণ দুইটা কাজে আমাদেরকে সহায়তা করার জন্য ওনাদেরকে ডিপ্লয় করা হয়েছে। টানা বৃষ্টি কমলেও অনেক এলাকায় এখনও পানি নামেনি। তাই দুর্গত মানুষের প্রত্যাশা, দ্রুত পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। বৈরী আবহাওয়ায় 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলার ক্ষয়ক্ষতি ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধস সহ বন্যা কবলিত এলাকার খোঁজ খবর রাখছেন। পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে তদারকিও করছেন প্রধানমন্ত্রী। এছাড়া তারেক রহমানের নির্দেশে দুর্গত এলাকায় কাজ করছে বিএনপির নেতাকর্মীরা। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 5 পরীক্ষাটা পিছানো হচ্ছে এবং 16 তারিখের পরে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডে এবং সংশ্লিষ্ট জেলাগুলোতে পরীক্ষা হবে বলে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 5টা জেলায় জনমানুষের ভেতরে একটা অভাবনীয়, অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টা মনিটরিং করছেন। ঢল আর বৃষ্টিতে পাহাড় থেকে সমতল পানিতে থই থই। অনেক এলাকায় বসতবাড়িতে পানি তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। টানা কয়েকদিনে বৃষ্টি, বন্যা আর পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় 6 দিনে 43 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 8,67,000 বাসিন্দা। এছাড়া 242 কিলোমিটার সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। চারদিকে পানি, মাঠঘাট, সড়ক আর জনপদ সবকিছু যেন এক বিস্তীর্ণ জলসারির অংশ হয়ে গেছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বহু নিম্নাঞ্চল এখনো প্লাবিত। কোথাও বাড়িঘরে পানি, কোথাও ডুবে আছে ফসলি জমি। সব মিলে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিবর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলার 30টি গ্রামে পানিবন্দী প্রায় 20,000 মানুষ। 204টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 3,500-এর বেশি মানুষ। রাস্তাঘাট দুর্ভোগ, বাড়িঘর ভাঙে গেছে, ইট মারি এখানে পড়ছে। দুম করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পর দেখি যে আমাকে ওই শহর উপরেই মনে করেন মাটি চাপা পড়ে গেলাম। ঢল আর বৃষ্টিতে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এখনও বান্দরবানের সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। হবিগঞ্জের কুশিয়ারা, সুতাং ও খোয়াই নদীর পানি বাড়ায় তলিয়েছে যমুনাবাদ, আউশপাড়া ও সুলতানশী সহ আরো বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী কাটছে এসব এলাকার মানুষের জীবন। হয়ে গেছে, আমরা বাড়ি ঘর থাকা মহা সমস্যা দেখা দিছে। বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। মাদ্রাসা, বাড়ি ঘর, লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি। চরাঞ্চলে সবজির ক্ষেত তলিয়ে গেছে। তীব্র ভাঙনের সংখ্যায় দিন কাটছে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের। ঢলের তোরে শেরপুর, গাজীর খামার, নালিতাবাড়ির প্রায় 100 মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি অংশে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। ঝিনাইগাতী উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 2 থেকে 3 কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে ভাঙে গেছে, মনে করেন যে রাস্তাঘাট এটা যে গাড়ি ঘোড়া চলতেছে, যে না দিলে চলাফেরা অসুবিধা। এটা যেন প্রতিরোধ করা হয়, এখানে দৃশ্যমান একটা কাজ দেখানো হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলের কিছু এলাকাও। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় 20,000 মানুষ পানিবন্দী। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বন্যার পানি শুধু বাড়িঘর ডোবায় না, ডোবায় স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলেও সেখানে থাকার উপায় নেই। 6 দিনের জলাবদ্ধতায় জীবন যেন থমকে গেছে। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে পানির শব্দে। যে উঠান শিশুদের দৌড়ঝাঁপ ছিল, সেখানে এখন ছোট ছোট ঢেউ। যে ঘরে সন্ধ্যায় জ্বলতো আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়া হাজারো পরিবারের কাছে 6 দিন মানে একটি দীর্ঘ অনিশ্চিত অপেক্ষা। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই নিত্যদিনের স্বাভাবিক জীবন। বিছানা, আসবাব, চাল, ডাল, কাপড় সবকিছুই পানিতে নষ্ট। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। আর যারা যেতে পারেননি, তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন? খুব অসহায় আছি। তারপর আমাদের যে বিশুদ্ধ পানিগুলো আছে, আমাদের যে কলগুলো আসলে কলগুলো এগুলো ডুবে গেছে। ওগুলো ডুবার পরও 3 ফুট উপরে পানি। আশ্রয় কেন্দ্র নাই আমাদের এখানে, কিছু নেই। পানি আগাগোড়া ডুবে গেছে, মাল মাত্রা ক্ষতি হয়েছে, অনেক জিনিস ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে নলকূপ, তাই বিশুদ্ধ পানির জন্য তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে। বৃষ্টির পানি এখন পান করার পানি, রান্নার পানি, বেঁচে থাকার পানি। প্রতিটি ফোঁটা যেন জীবনের সমান মূল্যবান। এখন আমরা এমন অসহায় আছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। মনে করেন বিএনপি হোক, জামাত হোক, কোন দলে আমাদের পাশে দাঁড়ায়নি। কষ্ট করে থাকছি, এইরকমই খাটের উপর থাকছি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, ওষুধ নেই। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মায়ের নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ।
চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট এলাকার চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দা, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছুই পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই 6 দিনের অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়া মানুষের মনে অনেকদিন পর্যন্ত রয়ে যাবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চকরিয়া, কক্সবাজার। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেশের 7 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে আরও 10 জেলা। সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। এতে জানানো হয়, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ বন্যা কবলিত রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে জেলার সাঙ্গু, মাতামুহুরী সহ বেশ কয়েকটি নদীর পানি আগামী 24 ঘন্টায় ধীর গতিতে হ্রাস পেতে পারে। এছাড়া নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে। ঢাকায় বৃষ্টি কমলেও বাড়ার শঙ্কা আছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট জেলায়। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সোমবার থেকে কেটে যাবে মেঘাচ্ছন্ন ভাব। নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এ সময়। ঢাকায় আর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। জানানো হয়, সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার। তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ঢাকামুখী রোগীর চাপ কমানোর পাশাপাশি প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান, জানান প্রধানমন্ত্রী। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। শনিবার সকালে সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় বিভিন্ন পর্যায়ের তরুণ চিকিৎসকদের মতামতের জবাব দেন তিনি। আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100তে করব, এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান স্মৃতিচারণ করে ঢাকা মেডিকেল কলেজের সাফল্য কামনা করেন। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে এই খাত নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। গত 1 মাস 2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে যাবে। ফলে অনেক ফ্যামিলি, অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। চিকিৎসকদের কাছে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন একটি বড় সংখ্যা বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য, তাদেরকে আস্থায় ও বিশ্বাসে আনার। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে।
দেশের চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তারেক রহমান। এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত। এর আগে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান শিক্ষার্থীরা। এরপর ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক ইস্যুর পাশাপাশি বন্যা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা। সরকার গঠনের পর এর আগে গত 17 মে সবশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়নে কথা রাখেনি সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, পুশিন নিয়ে নীরব অবস্থান নিয়েছে সরকার। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, সীমান্তে হত্যা ও পুশিন বন্ধ সহ 4 দফা দাবিতে শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ। সমাবেশ ঘিরে দুপুর থেকে বিভাগের 8 জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হন মাঠে। বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করেন জোটের নেতারা। I have a plan শুনতে চাই না, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকে স্বাধীনতা পাহারা দিচ্ছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন। শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের, শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীলতা করছে। এদেশের ফ্যাসিস্ট মিডিয়ার দোসরেরা সেই সকল তথ্য প্রচার করছে। আর জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কথা রাখেনি সরকার। আরও বলেন, সীমান্তে পুশিন নিয়ে নীরব থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকার। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। জামায়াত আমির আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। জাতিকে ঐক্যবদ্ধ করতে 71 নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। আর স্পিকার হাফিজউদ্দিন আহমদ দাবি করেন, ক্র্যাকডাউনের আগে অনুরোধ সত্ত্বেও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে যোগ দেন জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ মন্ত্রী সহ সাবেক সেনা সদস্যরা। এ সময় স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলে দেশকে বিভক্ত না করার আহ্বান জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি। ক্র্যাকডাউনে অব্যবহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়,
এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি মুক্তিযুদ্ধের সময় প্রতিরোধের ভিত্তি গড়েছিল বলেও মন্তব্য করেন স্পিকার। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোলার চর ফ্যাশনে নকল করতে না দেয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। দুপুর 1:15টার দিকে উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিক্ষক, সভাপতি, পথচারী সহ 10 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, পরীক্ষা শেষ হবার পর পরীক্ষার্থীরা হল থেকে বের হয়ে কলেজের গেটে অবস্থান নেয়। পরে তারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ করে কলেজের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষ সহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। শিক্ষকরা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার এমসিকিউ কমন না পড়ায় পরীক্ষার্থীরা নকল করার সুযোগ দেওয়ার দাবি জানায়। এ সময় বাধা দিলে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। কেন্দ্রটিতে 900 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছেন 884 জন। সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে দুই দেশ সম্মত হলেও যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে তেহরানে পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন দফার আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ ইরানের একাধিক স্থানে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এমন অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দেশটির অবকাঠামোর ওপর যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের হামলার নিন্দা জানিয়েছে, আর যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে রাশিয়া ও চীন।